এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আসিফ আহমেদ অনিক, বিসিএস কাস্টমসের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এবং তিনি মেধা তালিকায় পঞ্চম। মঞ্চে আসছেন আসিফ আহমেদ অনিক। আসলে অনেক বক্তব্য দেওয়া হয়েছে, সো আমি আর খুব বেশি কিছু বলবো না। আমি খুবই ইমোশনলেস মানুষ, সো আমার খুব একটা ফিলিংসও নাই, আর অনুভূতি ব্যক্ত করার আসলে খুব বেশি কিছু নাই। সো তারপরেও আসলে কিছু বলি। এখানে বসে আছে পুলিশ ক্যাডারের প্রথম স্থান অধিকারী আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং আমার ভাই ফাইজুল করিম আদর। তো আমরা যখন কুয়েটে ছিলাম, ঢাকা ভার্সিটি বা বুয়েটে থাকলে যেটা হয়, নীলক্ষেতের পাশে থাকলে কিন্তু বোঝা যায় যে আসলে পৃথিবী কোন দিকে যাইতেছে। আমাদের লিটারেলি কোনো ধারণা ছিল না। আমরা 4th ইয়ারেও যখন ছিলাম, দুই বন্ধু মিলে জাস্ট সারা রাত গল্প করতাম যে আমরা কি করবো, জিআরই দিব না বিসিএস দিব না কি করবো। লিটারেলি আমাদের কোনো আইডিয়া ছিল না। এরপরে একটা সময় পাশ করার পরে আদর কুমিল্লা চলে যায়, বাট আমি তখনও আসলে ক্যাম্পাসে থেকে যাই। আমি তখনও বুঝতেছিলাম না যে আমি কি করব। আমি যে খুলনা থেকে ঢাকাতে আসবো, কোথায় থাকবো, কিভাবে সার্ভাইভ করবো, আই লিটারালি ডু নট হ্যাভ এনি আইডিয়া। যেহেতু আমি খুবই টিপিক্যাল নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সো ওই সময় সৃষ্টিকর্তার উপরে ভরসা করে একটা রিস্ক নিলাম, চিন্তা করলাম যে ঢাকা চলে আসি, যা হবার হবে। ওই সময় আমার কুয়েটের কিছু ফ্রেন্ড, যারা আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে, আই এম গেটিং ইমোশনাল। তারা আমাকে অনেক হেল্প করছে যে তোর খুলনা থাকার দরকার নাই, কুয়েটে থাকলে আলটিমেটলি কিছু হবে না, তুই ঢাকায় চলে আয়। তো ওই সময় ঢাকাতে আসলাম। আসার পরে এখন সার্ভাইভ তো করতে হবে। তো বাসা থেকে একদম ডিরেক্ট বলে দিল যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছো, এখন নিজের মতন নিজে সার্ভাইভ করো, কি করবা, আমাদের আসলে ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট দেওয়া পসিবল না। সো ওই সময় অনেকগুলো টিউশন খুঁজলাম। তো দেখা যেত যে সারাদিন টিউশনই করতেই হচ্ছে কাটতো। এরপরে আর টিউশনই করে ঢাকাতে থাকলে দেখা যায় যে মাস শেষে বাসা ভাড়া, তারপর মিল চার্জ খরচ দেওয়া, এগুলোর একটা প্রেশার কাজ করে। সো এগুলো নিয়ে আসলে পড়াশোনা করার মতো খুব বেশি সময় পাইতাম না। তারপরে আর কি যতটুকু সময় পাইতাম জাস্ট চেষ্টা করতাম একটু গুছিয়ে পড়াশোনা করার মতো। তো একের পর এক চাকরির পরীক্ষা দিচ্ছি, একের পর এক ফেল করছি, কখনো প্রিলি ফেল, কখনো রিটেন ফেল, কখনো ভাইভাতে ফেল। সো একটা স্টেজে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে সৃষ্টিকর্তা আমার আসলে কি হবে, বা আমার সামনে ফিউচার কি, আমারও কি কিছু হবে না। এর মাঝে আবার কোভিড চলে আসে, আমি তখনও বেকার। আর কোভিডের কারণে আমাদের 40-এর ভাইভাও কিন্তু অনেকদিন পিছিয়ে যায়। তো তখন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম যে কি হবে। আর একটার পর একটা টিউশন তখন সবগুলো চলে যায়। ওই সময় জাস্ট মনে হতেছিল যে আল্লাহ কোনো মতো করোনাটা পার করে দাও, এরপরে একটা চাকরি হলেই খুশি। সেটা যদি কি বলে ক্যাডার নন ক্যাডার কিছু একটা হলেই হবে। তো আর বেশি কিছু বলবো না, জাস্ট যেদিন রেজাল্ট হবে তার আগের রাতের কথাটা বলি। আমি জাস্ট কি বলবো যে ওই সময় সৃষ্টিকর্তাকে বলতেছিলাম যে আমি কোনো ক্যাডারকে ছোট করার জন্য বলতেছি না, বা কাউকে বড় করার জন্য বলতেছি না। আমার জাস্ট সৃষ্টিকর্তার নিকট একটাই প্রার্থনা ছিল যে জাস্ট আমার রোলটা থাকলেই হবে, সেটা কোন ক্যাডারে আসছে আমার তাতে কিছু আসা যায় না। আমার জাস্ট বেকারত্বের অবসানটা হলেই হবে। আর যেন কেউ আমাকে নিয়ে টিটকারি না মারে যে আসলে তুমি কিছু করো না, ঠিক আছে। সো জাস্ট এই ফিলিংসটাই কাজ করতেছিল। দেন আমি ওই সময় কিছুক্ষণ পরপরই বিভিন্ন গ্রুপে পিএসসির ওয়েবসাইটে চোখ রাখতেছিলাম যে কখন রেজাল্ট দিবে। যখন রেজাল্ট দিল, এরপরে পিডিএফটা ডাউনলোড করলাম। দেন সার্চ অপশনে গিয়ে দেখলাম যে কাস্টমস ক্যাডারে যখন আমার রোলটা দেখলাম, আই ওয়াজ লিটারালি ক্রাইং যে অবশেষে সৃষ্টিকর্তা আমার সব দুঃখ কষ্ট সব কিছুর সমাপ্তি করছে। সো এই ছিল অনুভূতি। আর যারা ভবিষ্যতে বিসিএস দিতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই বলবে যে আসলে জার্নিটা অনেক লেন্দি, অনেক দীর্ঘ। তো এখন এই দীর্ঘ জার্নিটা যারা আসলে ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে তার জন্য আসলে ফেস করা কোনো ঘটনা না। যার দুই বেলা দুই মুঠো খাবার নিশ্চয়তা আছে, যার মাথার উপরে বাবা মার একটা ফিনান্সিয়াল সাপোর্ট আছে, এই জার্নিটা হয়তো সে অনেক ইজিলি ফেস করতে পারবে। বাট একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যারা আসলে ঢাকা শহরে সে কোথায় থাকবে, কিভাবে সার্ভাইভ করবে, কোনো নিশ্চয়তা নাই, তার জন্য 2 বছর 2.5 বছর বা 3 বছর ওয়েট করা খুবই কষ্টকর একটা কাজ। তো আমি আপনাদেরকে বলবো শুধু আসলে বিসিএস এর জন্য লেগে না থেকে আপনারা ওভারঅল একটা প্রিপারেশন নেন। যদি ভালো একটা চাকরি বাকরি হয় অবশ্যই জয়েন করবেন। জীবনে বিসিএস সব কিছু না, হয়তো আপনি বিসিএস ক্যাডার হইলে অনেক সোশ্যাল
পাবেন, মানুষজন আপনাকে নিয়ে কিছুদিন মাতামাতি করবে, বাট ট্রাস্ট মি, যখন হচ্ছে আবার 41তম বিসিএস ক্যাডারে রিকমেন্ডেড হবে, তখন কে আবার এই 40-এ পুলিশে ফার্স্ট হয়েছে, কে ফরেনে ফার্স্ট হয়েছে, এগুলো কেউ পরে অনেক ইমোশনাল হয়ে গেছি। তো আসলে আমি আরো স্মরণ করতে চাই আমাদের 40তম বিসিএস যারা সহযোদ্ধা ছিল, হয়তো বা আজকে আপনি আমি 5টা বা 10টা মার্ক বেশি পাইছি দেখে, এক্স স্যারের বোর্ডে ভাইভা বোর্ডে না পড়ে ওয়াই স্যারের ভাইভা বোর্ডে পড়ছি দেখে আমরা ক্যাডার। আমাদেরই কিন্তু কিছু সহযোদ্ধা, তারা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে আমি দেখি যে একটা নন ক্যাডার চাকরির জন্য ঘুরতেছে। কপাল খারাপ হলে কিন্তু আমাদের জায়গায় তারা থাকতে পারতো, তাদের জায়গায় আমরা থাকতে পারতাম।